আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। গুপ্ত এই একটি শব্দে ক্ষিপ্ত হচ্ছেন কেউ কেউ এবং ফলে রাজনীতির মাঠ ক্রমশ উত্তপ্ত হচ্ছে। বেশ তপ্ততা ছড়াচ্ছে এই গুপ্ত শব্দটি। এই গুপ্ত শব্দের বাংলা শব্দার্থ যদি আমরা করি তাহলে এটি হবে লুকানো, লুকায়িত বা আচ্ছাদিত বা ঢেকে রাখা। আর এটি রাজনীতিতে ব্যবহার হচ্ছে গুপ্ত রাজনীতি হিসাবে, বিশেষ করে পরিচয় লুকিয়ে অন্য আদর্শের বাইরে অন্য সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট থেকে নিজেকে টিকিয়ে রাখা এবং সময়ের সুবিধা নিয়ে তার নিজের রাজনীতি নিয়ে প্রকাশ্যে আসা, এইটিকেই মূলত গুপ্ত রাজনীতি হিসাবে আমরা দেখতে পাই বা আলোচনা হচ্ছে সেভাবে। এই গুপ্ত রাজনীতির আরেকটি ভার্সন আছে, আমরা জানি সেটিকে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স বলা হতো। মূলত দেশ স্বাধীনের পরে 1974 সালে আমরা দেখেছি তৎকালীন সময়ে পূর্ব বাংলার সরবরাহ পার্টি, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি, জাসদ ও গণবাহিনী, সাম্যবাদী দল, ML এরা সহ বেশ কিছু রাজনৈতিক সাংগঠনিক কার্যক্রম সেই সময়ের আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ করেছিল। ফলে সেই রাজনৈতিক দলগুলো তাদের কর্মকাণ্ড বা তাদের ভাষায় তাদের আদর্শ প্রচারের জন্য তারা গোপনে তৎপরতা চালাতো এবং সদস্য সংগ্রহ করত। তাদের রাজনৈতিক সভা সমাবেশ অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এবং নিরাপত্তা নিশ্চিত করে তারা করতেন। সেই একটা আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের একটা সময় আমাদের যারা একটু বেশি বয়সের মানুষ তারা নিশ্চয়ই দেখেছেন, আর যারা পাঠক তারা নিশ্চয়ই এই আন্ডারগ্রাউন্ড পলিটিক্স সম্পর্কে নিশ্চয়ই পড়েছেন। আমরা জানি যে সংগঠনটিকে গুপ্ত রাজনীতির বিষয়ে যাদেরকে ক্ষিপ্ত হতে দেখছি তাদের মাদার সংগঠন জামাত ইসলামী, তারা 1941 সালে প্রতিষ্ঠার পর থেকে পাকিস্তান এবং আমল এবং বাংলাদেশ মিলিয়ে তারা মোট 5 বার তারাও এরকম নিষিদ্ধ হয়েছে। ফলে এই সময়টাও তাদেরকে এই গুপ্ত রাজনীতি বা আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করতে হয়েছে। সর্বশেষ আমরা জানি 2024 সালে হাসিনা পতনের কিছুদিন আগে সন্ত্রাস বিরোধী আইনে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হলে সে সময় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড যথেষ্ট অন্যের পরিচয় বা গোপনীয়তার সঙ্গে তারা পরিচালনা করে। শিবিরের পক্ষ থেকে এই কৌশলের কথাটি সামনে আনা হয় যে তারা পরিস্থিতির কারণে অন্য দলের আবরণে নিজেদের রাজনীতি টিকিয়ে রাখার জন্য সেই সময়ে তারা একটি কৌশল অবলম্বন করেছিলেন। এই যে মূলত সরকার কর্তৃক নিষিদ্ধ হওয়া, এটিতে একটা আনুষ্ঠানিকতা। এর ফলে আইনগতভাবে যে কোনো রাজনৈতিক দল বা শক্তি তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার বৈধতা হারান। কিন্তু এই আইনগতভাবে নিষিদ্ধ হওয়া ছাড়াও ইসলামী ছাত্র শিবির ছদ্মবেশে ছাত্রলীগের ছদ্মাবরণে তারা দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে হলে অবস্থান করেছেন, তারা তাদের লেখাপড়া চালিয়ে গিয়েছেন এবং গোপনে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছেন। কিন্তু প্রকাশ্যে তারা ছাত্রলীগের নামে ছিলেন, কেউ কেউ পদে ছিলেন, কেউ কেউ ছাত্রলীগের অ্যাক্টিভিস্ট হিসাবে ছাত্রলীগের যে সমস্ত অপকর্মের জন্য তারা প্রচণ্ড নিন্দিত, সমালোচিত এবং ঘৃণিত, সে সমস্ত কর্মকাণ্ডেও এই গুপ্ত থাকা অন্য রাজনৈতিক দলের সংগঠনের নেতাকর্মীরা তারা গুরুতর ভূমিকা রেখেছিল, এরকম একটি সমালোচনা বিশ্বাসযোগ্যভাবেই সমাজে আছে। এই যে বর্তমানে গুপ্ত শব্দটি ব্যবহার হয়, মূলত এটি ইসলামী ছাত্র শিবির তাদের নাম ধরে উচ্চারণ না করলেও তারা এই গুপ্ত জার্সিটি তারা নিজেদের গায়ে পরে নিলেন এবং এটি নিয়ে বর্তমানে বাংলাদেশে ছাত্র রাজনীতি একটি তপ্ত অবস্থা বিরাজ করছে। ইতিমধ্যে চিটাগাংয়ে একটি বড় ধরনের সংঘর্ষ হয়েছে। সেখানে আমরা জানি গ্রাফিতি লেখা ছিল 24-এর আন্দোলনের ওই প্রেক্ষাপটে যে গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। সেখানে দেখা যায় একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা ছাত্রদলের বিরুদ্ধে এই অভিযোগটি এসেছে যে তারা ওই ছাত্র শব্দটি মুছে দিয়ে ওখানে তারা গুপ্ত শব্দটি প্রতিস্থাপন করে। ফলে এই স্লোগানটি দাঁড়ায় গুপ্ত রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। তো এই গুপ্ত রাজনীতির দায়টা ছাত্র শিবির নিজেদের কাঁধে নিলেন, তারা ঝগড়ায় লিপ্ত হলেন। তারপরে তারা উভয় পক্ষ তারা লাঠি সোঁটা এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হলেন। 10 জন আহত হয়েছে, 1 জন গুরুতর আহত হয়েছে। এছাড়া আরও কতগুলো বিষয় এখানে এসেছে। সেটি হলো ছাত্র শিবির এখনও এক ধরনের গুপ্ত রাজনীতির কৌশল অবলম্বন করছে। তারা বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি
অপ্রয়োজনীয় অনাবশ্যক ছাত্র রাজনীতি শিক্ষা জীবনের জন্য ক্ষতিকর, ছাত্রদের সেশন জট বা গণরুম কালচার বা নানা ধরনের ছাত্র রাজনীতির অপকালচার এই ছাত্র রাজনীতির ফলে হয়। এরকম একটি কথা সাধারণ শিক্ষার্থী এরকম একটি ব্যানার সামনে দিয়ে তারা এটিকে পপুলার করার চেষ্টা করেন এবং ওই সাধারণ শিক্ষার্থীর নামে মূলত এই ফাংশনগুলো ছাত্র শিবিরের নেতাকর্মীরাই করেন এবং তারা বিশেষ করে ছাত্রদল, এখন তো আর ছাত্রলীগ কোনো ক্যাম্পাসে খুঁজে পাওয়ার মুশকিল, সেই প্রেক্ষাপটে তারা সাধারণ শিক্ষার্থীদের ওই জার্সিটি পরে ছাত্র শিবির অবস্থান করেন। ছাত্রদল বা অন্যান্য সংগঠন যখন তাদের কোনো রাজনৈতিক তৎপরতা ওই ক্যাম্পাসে পরিচালনা করতে যায় তখন তারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রদলের উপরে আক্রমণাত্মক অবস্থান নেয়, প্রশাসনকে তারা বাধ্য করে যেখানে ছাত্র রাজনীতি চলবে না। এরকম একটি ঘটনা আমার নিজ শহর খুলনা কুয়েটে এই ছাত্র শিবিরের ছেলেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থী এই জার্সি গায়ে পড়ে এই ধরনের একটি কর্মকাণ্ড করে ছাত্রদলকে ক্যাম্পাস থেকে অনেকটা দূরে রেখে তারা তাদের কর্মকাণ্ড, দাওয়াতি কর্মকাণ্ড, তাদের একটা বড় কৌশল হলো তারা মসজিদ কেন্দ্রিক রাজনীতি করার সুবিধা পায়। হলগুলোতে বা ক্যাম্পাসের মসজিদে তারা তালিম বা দাওয়াতি বা ধর্মীয় বয়ান এইভাবে নানা ছদ্মাবরণে তারা মূলত ইসলামী ছাত্র শিবিরের কর্মকাণ্ড নির্বিঘ্নে করে যায়। ফলে ছাত্রদলের মধ্যে এই সব বিষয়ে একটা নিশ্চয়ই তাড়না ছিল, একটা ক্ষিপ্ততা ছিল। ফলে ছাত্রদল নতুন করে ক্যাম্পাসগুলোতে তারা তাদের রাজনৈতিক অবস্থান জানান দেওয়া বা তাদের তৎপরতা এটি বাড়িয়েছে এবং এই বাড়ানো বা এই গুপ্ত রাজনীতি, শিবিরকে গুপ্ত বলা আর এই গুপ্ত বললে শিবির ক্ষিপ্ত হওয়া, ফলে এই চিটাগাংয়ে একটি সংঘর্ষ হয়েছে। আমরা দেখেছি গত বৃহস্পতিবারে এই ঘটনা পাবনাতেও এরকম একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিস্তারিত আমরা এখনো জানতে পারিনি। তবে এই যে ছাত্র রাজনীতি উত্তপ্ত হচ্ছে, নিশ্চয়ই এটি দেশবাসীর জন্য কোনো সুসংবাদ নয়। ক্যাম্পাসগুলোতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে, আধিপত্য বিস্তারের রাজনীতি আবার ফিরে আসবে। এই সংঘাত সংঘর্ষ ফলশ্রুতিতে যেই ছাত্র সংগঠন এখন নিষিদ্ধ, আমরা তো জানি যে এই গত অন্তর্বর্তীকালীন সরকারও আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। ফলে সেই নিষিদ্ধ সংগঠন যারা এখন মূলত গুপ্ত থাকার কথা বা আন্ডারগ্রাউন্ড থাকার কথা, এই ছাত্রদল এবং শিবিরের এই রাজনীতির এই যে রূপ আমরা দেখছি, এই সংঘাতময় রূপের মধ্য দিয়ে ছাত্রলীগ এর মধ্যে ঘোলা পানিতে মাছ শিকার করার উদ্যোগ নেবেন, এটি বলাটাই সঙ্গত এবং সেই উদ্যোগে তারা সফল হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নানা ছাত্র সংসদ নির্বাচনগুলোতে যে আলোচনার শীর্ষে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের নেতারা, তাদের দ্বারা সংগঠিত রাজনৈতিক দল এনসিপি, যারা মূলত ছাত্রদের চেতনাকে পুঁজি করেই তাদের রাজনৈতিক প্ল্যাটফর্মটিকে সামনে এনেছেন, তারা কিন্তু কোথাও কোনো প্যানেল দেননি এবং ছাত্র শিবিরকে বিজয়ী করতে তাদের এই ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবং এখানে অভিযোগ এসেছে যে এই গুপ্ত রাজনীতির শিরোনামে তারা বলছেন যে তাদের কৌশল, তাদের টিকে থাকার কৌশল, তারা ক্যাম্পাসে হলে থাকার কৌশল, তাদের শিক্ষা জীবন সমাপ্ত করার কৌশল। কিন্তু সমালোচকরা এভাবে বলছেন এবং যৌক্তিকভাবেই বলছেন যে তারা শুধুমাত্র একটি কৌশল হিসেবে তারা নিরীহ অবস্থান নিয়েছিল না। অনেকেই পদ পদবি নিয়ে ছাত্রলীগে অবস্থান করেছে, ছাত্রলীগের সংঘাতপূর্ণ যে ভূমিকাগুলো সেখানে তাদের অবস্থান দেখা গেছে। সমালোচকরা এভাবেও বলছেন যে একটা হেলমেট পার্টি, এই একটা সমালোচনা নিশ্চয়ই আমরা বিগত দিনে শুনেছি যে নানা সময় সংঘর্ষের সময় ছাত্রলীগের ছেলেরা হেলমেট পরে অন্যের উপরে আক্রমণ করেছে, সে কারণে তাদেরকে হেলমেট পার্টি বলা হতো। সমালোচকরা এভাবেই বলছেন এই হেলমেট পার্টি অর্থাৎ হেলমেট যখন পরা তখন সে ছাত্রলীগ, হেলমেট খোলা অবস্থায় যখন তিনি উন্মুক্ত তখন তিনি শিবির। অর্থাৎ এই হেলমেট বাহিনীর একটা গুরুত্বপূর্ণ অংশে শিবিরের ছেলেরা ভূমিকা পালন করছে, এমন অভিযোগ এসেছে। এই অভিযোগের আবার এক ধরনের যৌক্তিকতা মেলে জামাত ইসলামীর একজন আলোচিত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির, তিনি এবার জামাতের প্রার্থী ছিলেন, তিনি ইসলামী ছাত্র শিবিরের একসময় সেক্রেটারি ছিলেন। তিনি বুয়েটে আলোচিত যে হত্যাকাণ্ড, আবরার ফাহাদ হত্যাকাণ্ড, এই নৃশংস হত্যাকাণ্ডের জন্য যে ছেলেরা দায়ী হয়েছিল ছাত্রলীগের ছেলেরা, এই খুনিদের কয়েকজনের আইনজীবী ছিলেন এই অ্যাডভোকেট শিশির মনির।
তিনি মামলার শুনানি করেছেন, যুক্তিতর্ক করেছেন। এক পর্যায়ে প্রচণ্ড সমালোচনার মুখে তিনি অবশেষে ঘোষণা দিলেন যে এই হত্যাকাণ্ডের রায় যাই হোক না কেন, তিনি আর খুনিদের পক্ষে আপিলে অংশগ্রহণ করবেন না। কিন্তু যা করার তা কিন্তু করা হয়ে গেল। ওই সময় আলোচনা হয়েছিল যে যে খুনিদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন, এই ছেলেরা ছাত্রলীগের নামে এই খুনের সঙ্গে জড়িত হলেও তারা মূলত তাদের ছাত্র শিবির সংশ্লিষ্টতা আছে, অথবা তাদের পরিবারগুলোর জামাতের রাজনীতির সংশ্লিষ্টতা আছে। ফলে তাদের প্রতি সহানুভূতিশীল হয়েই অ্যাডভোকেট শিশির মনির তাদের পক্ষে এই মামলা লড়েছিলেন। এছাড়া ধরুন আরেকজন আলোচিত মানুষ, যিনি কুষ্টিয়ায় সংসদ সদস্য হয়েছেন জামাতের পক্ষ থেকে, আমির হামজা, যিনি ইসলামী বক্তা হিসেবে পরিচয় দেন। ইসলামী বক্তা হিসেবে কতটুকু তিনি ইসলামের বয়ান করেন তা নিয়ে সমালোচনা আছে। অসভ্য ইসলামী কথাবার্তায় তিনি অত্যন্ত ঘৃণিত হয়েছেন মানুষের কাছে। সেই ব্যক্তি কি বলে একটু শোনেন। আওয়ামী লীগের আমলে তিনি একটি বক্তৃতা করেছিলেন, আপনারা একটু শুনুন। আর আমার মতো মনে হয় বাংলাদেশে আমার যে 14 বংশ আওয়ামী লীগ করে এমন কারণ নেই। আপনার তো এক বংশ আর আমার 14 বংশ, যেখানে যা আছে মানে দাদার, মামার, খালার, শ্বশুরের যত কোল আছে সব আওয়ামী লীগ। আমার চাচা নিজে আওয়ামী লীগের চেয়ারম্যান, তাও 21 বছর। দর্শক মণ্ডলী শুনলেন, তার 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে। অর্থাৎ সে সময়ের সুবিধা নেওয়ার জন্য তিনি আওয়ামী লীগের পরিচয়ে চলেছেন। এই ওয়াজ মাহফিলে বক্তৃতা করা এটি তার একটি উপার্জনেরও খাত বটে। সেই কাজটি তিনি নির্বিঘ্ন করেছেন আওয়ামী লীগের নামে। ফলে এটিও গুপ্ত রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ উদাহরণ, এমনটি বলাটা নিশ্চয়ই অসঙ্গত হবে না। এছাড়া 2024-এর গণ অভ্যুত্থানের পরে হঠাৎ করে দেখা গেল ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটির সভাপতি হলেন সাদিক কায়েম, যিনি এখন ডাকসুর ভিপি, এবং সেক্রেটারি হলেন ফরহাদ, যিনি ডাকসুর জিএস হিসাবে নির্বাচিত হয়েছেন। এই এস.এম. ফরহাদ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হিসাবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এবং সাদিক কাইমকে একটি ভিডিওতে দেখা যায় তিনি সূর্য সেন হলে জয় বাংলার স্লোগান এবং নৌকার স্লোগান দিয়ে তিনি বেশ তৎপর। অথচ 24-এর গণ অভ্যুত্থানের পরে দেখা গেল যে তারা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রেসিডেন্ট সেক্রেটারি, অথচ দীর্ঘ সময় তারা ছাত্রলীগের পক্ষে ভূমিকা পালন করেছেন। এবং সেই ভূমিকা যে সৎ এবং সাধু ভূমিকা, এমনটি ভাবার এবং এমনটি দাবি করার কোনো যুক্তি নেই। পরবর্তীতে তারা ডাকসু ভিপিজিএস হলেন এই গুপ্ত রাজনীতির ফলেই। এবং এরপরে যেটি দেখা গেল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সোহরাওয়ার্দী হল সভাপতি আবরার ফারাবির ছাত্রলীগ সংশ্লিষ্টতা নিয়ে ব্যাপক আলোচনা হয়। শেখ হাসিনার জন্মদিনে তিনি শুভেচ্ছা জানিয়ে ফেসবুক পোস্ট দিয়েছিলেন এবং জামাত শিবিরকে তিনি খুনি হিসাবে অভিহিত করেছিলেন। 2022 সাল পর্যন্ত তিনি ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন বলে নিজেই স্বীকার করেছেন। পরবর্তী দেখা গেল তিনি শিবিরের নেতা। সত্যকে তো ঢেকে রাখা যায় না। এই যে ওসমান হাদিকে নিয়ে শিবির এখন একটা রাজনীতি করে, তার ইনকলাব মঞ্চকে শিবির অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। সেই রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার থেকে শুরু করে তারা যেভাবে ইনকলাব মঞ্চের নিয়ন্ত্রণ নিয়ে যে ভূমিকা পালন করছেন, নিশ্চয়ই এটি আপনারা দেখেছেন। সেই ওসমান হাদি জীবদ্দশায় এই গুপ্ত রাজনীতি নিয়ে কি বলেছিলেন একটু শুনুন। জামাত তো আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করেই অভ্যস্ত। সে হইল রিমোট কন্ট্রোলের মতো। নইলে সে হাসিনার আমলে গত 17 বছর কেমনে পলিটিক্স করছে, তাই না? তার তো প্র্যাকটিস আছে। যেই দেখবে সে রিমোট কন্ট্রোল দেখবে কেউ নাই। এবার বলে এনসিপিও নাই, জামাতও নাই, আর আমার মতো ওসমান হাদি কয়জন? এত একবারই মাইরে দিবেন গেল। এরপর বলেন তো আওয়ামী লীগের সামনে শত্রু কে? একমাত্র বিএনপি। কারণ বিএনপির আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করারও প্র্যাকটিস নাই। দর্শক মণ্ডলী, আপনারা ওসমান হাদির বক্তৃতা শুনলেন। এই যে কথাগুলো আমি বললাম, গুপ্ত কথাটি বলার সাথে সাথে ছাত্র শিবিরের ছেলেরা কেন ক্ষিপ্ত হয় এবং তা নিয়ে তারা রাজনীতিকে কেন উত্তপ্ত করছে, নিশ্চয়ই এতক্ষণের আলোচনায় আপনারা বেশ স্পষ্ট হলেন। আমরা বলতে চাই, গুপ্ত রাজনীতির যে ছলা কৌশল, যে ছলা কলা, যে প্রতারণা, যে বাটপারি, যেটি প্রমাণ করলেন একটি ধর্মীয় লেবাসের ছাত্র সংগঠন এবং তাদের মাদার সংগঠন জামাত ইসলামী, যাদের নামের সঙ্গে ইসলাম শব্দটি জড়িত। ফলে এই ইসলাম সেটি তাদের রাজনীতির পুঁজি। এই যে গুপ্ত হওয়া, এই যে কৌশল অবলম্বন করা, ছদ্মাবরণে থেকে অন্যের পরে নিপীড়ন চালানো, এটি নিশ্চয়ই শুভ রাজনীতি নয়। এবং এটি যারা করেন তাদের
নিশ্চয়ই হীনমৌনতায় ভোগেন, এবং সেই হীনমৌনতার ভোগান্তি থেকেই তারা মূলত উত্ত্যক্ত হন গুপ্ত শব্দটি বললে, এবং তার রিফ্লেকশনে এই সংঘাতময় পরিস্থিতি তৈরি হওয়ার একটি অবস্থা তৈরি হয়েছে। ফলে এই অপরাজনীতির দায় থেকে সকলকেই বেরিয়ে আসতে হবে। গুপ্ত কথাটি যদি অন্যকে পীড়ন দেয়, সেই গুপ্ত কথা পরিত্যাগ করা যায় কিনা ছাত্রদলকে ভাবতে হবে। আর গুপ্ত কথা বললেই শিবিরকে ক্ষিপ্ত হতে হবে, এটি শিবিরের এক ধরনের হীনমৌনতা। এই আচরণ থেকেও শিবিরকে বেরিয়ে আসতে হবে। আমরা এই অনুরোধটুকু করেই আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।